বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অস্থিরতা কমেছে ডলারের বাজারে। এই বিষয়ে আরো আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। আহসান হাবিব, আপনি শুনতে পাচ্ছেন অবশ্যই, আপনি আমাদের সাথে যুক্ত আছেন যমুনা স্টুডিওতে, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, ডলারের দরপতন ঠেকাতে 2 দফায় 48 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি হয়তো সাময়িকভাবে স্থিতিশীলতা দিতে পারে আমাদের, কিন্তু দীর্ঘমেয়াদে কি সুফল আদৌ মিলবে? একটা কথা হলো যে বাংলাদেশ ব্যাংক যখন বা যে কোনো সেন্ট্রাল ব্যাংক যখন কোনো মার্কেট ওরিয়েন্টেড সিস্টেমের দিকে যায়, এটা মানে কিন্তু নন ইন্টারভেনশন না। এটা মানে হলো কিভাবে সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন করবে, কি করে বাজারে হস্তক্ষেপ করবে। এবং এখনকার যে সিস্টেম, সেটার আমাদের একমাত্র অস্ত্র কিন্তু হলো, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির একমাত্র অস্ত্র হলো আমাদের রিজার্ভ। আসলে এভাবেই সেন্ট্রাল ব্যাংককে সে স্ট্যাবিলিটিটা আনতে হবে। কেন আমরা রিজার্ভ একটা সাফিসিয়েন্ট পরিমাণ চাই এই সমস্ত দেশে? এখন আমাদের রিজার্ভ মোটামুটি একটা 30 বিলিয়ন এবং নেট 25, এটা একটা রিজনেবল অ্যামাউন্ট। এবং এই সাইনবোর্ডটা ম্যাক্রো ইকোনমিক একটা স্ট্যাবিলিটির জন্য কাজ করে, বিদেশ থেকে লোন নেওয়ার জন্য কাজ করে, মানুষের কনফিডেন্সের জন্য কাজ করে। বাট মূল যে জায়গাটা, সেই কাজটাই কিন্তু সেন্ট্রাল ব্যাংক করছে এখন। সেটা হলো মার্কেটটাকে স্ট্যাবল করার জন্য যদি মার্কেটে সারপ্লাস থাকে সেটাকে কিনে নিয়ে রিজার্ভটাকে বাড়ানো, যেটা মাঝখানে করেছে। আবার যখন আমার মার্কেটে আমার কারেন্সি দরপতন হবে, আমার কারেন্সি ফল করবে, তখন মার্কেটে সাপ্লাই দেয়া। তো এভাবেই তো আপনি আসলে স্ট্যাবিলিটি মেনটেন করবেন। সুতরাং লং টার্মে স্ট্যাবিলিটি মেনটেন করতে গেলেও রিজার্ভ, এই যে একবার বিক্রি করা, একবার কিনে রাখা এবং সেজন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সাথে থাকা, সেইটাই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি, সেইটাই কিন্তু কৌশল। এবং সেই কাজটাই কিন্তু সেন্ট্রাল ব্যাংক করছে। এবং এই মুহূর্তে যে ডলার আপনি এই যে ছেড়ে আপনি করে দিচ্ছেন, মার্কেটে সাপ্লাই করছেন এবং টাকার রেট, মানে মার্কেটের দরপতন, যে ডলারের দরপতনটাকে যে মার্কেট থেকে কিনছেন বা বিক্রি করছেন, দরপতনটাকে যে কমাচ্ছেন, তার মানে কারেন্সিটাকে আপনি ইনফ্লেশন অ্যাপ্রিসিয়েট করতে দিচ্ছেন না, মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করছেন। সেইটাই কিন্তু রাইট স্ট্র্যাটেজি। এবং আমি মনে করি এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি সাম্প্রতিক সময়ের সফলতার গল্প কেউ বলে, এইটাই সবচেয়ে বড় সফলতার গল্প, যে আপনি স্ট্যাবল এক্সচেঞ্জ রেটটাকে একটা স্ট্যাবল জায়গায় নিয়ে এসছেন এবং আপনি রিজার্ভটা এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনি কেনা বেচা করতে পারেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, শুধু কেনার জন্য অপেক্ষা থাকছেন না, প্রয়োজনে বিক্রিও করতে পারছেন, প্রয়োজনে কিনতেই পারছেন। আসলে এটাই কৌশল, এইভাবেই রক্ষাটা করতে হবে, স্ট্যাবিলিটি মেনটেন। কেনা বেচার বিষয়টি যেটা বললেন আপনি, এতে কি রিজার্ভ ঝুঁকির মুখে পড়েছে কিনা? অনেকেই তো দাবি করছেন এভাবে হুন্ডি বাজার আবার চাঙ্গা হতে পারে। কি বলছেন আপনি এই ব্যাপারে? না না, রিজার্ভটাকে আমরা ব্যবহার করি এই পারপাসে। বরং যে কথাটা আমি নিউজে শুনলাম, আমি একটা জায়গায় বরং দ্বিমত পোষণ করি, যে আপনি কারেন্সিকে যখন আপনি ডেপ্রিসিয়েট করতে দিবেন, আমরা ডেপ্রিসিয়েট করতে দেব না, মানে ডেপ্রিসিয়েট করাবো। এটা কারণ হলো ডেপ্রিসিয়েটও করাবো না, অ্যাপ্রিসিয়েটও করাবো না, স্টেবল রাখবো। অ্যাপ্রিসিয়েশনটা আপনি হতে দিচ্ছেন না। কিন্তু অ্যাপ্রিসিয়েশন হলে অনেকে মনে করছেন ক্ষতি হবে এক্সপোর্ট। আমি অতটা মনে করি না। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, মানে এক্সপোর্ট এতটা বেশি ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট যে ওইখানে যে খুব বেশি ক্ষতি তাও না। রেমিটেন্সের যে খুব বেশি ক্ষতি, আমিও সেটাও মনে করি না। কারণ রেমিটেন্স বাংলাদেশে ইনভেস্টমেন্ট পারপাসে আসে না, আসে কনজাম্পশন পারপাসে। লোকজন অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাবে না ইললিগালি টাকা পাঠাবে, সেটা সে খেয়াল করে যে সরকারি যে রেট, মানে অফিসিয়াল রেট আর ব্ল্যাকের যে রেট, তার যে ডিফারেন্স, সেইটা কতটা বেশি তার উপর। তাহলে বাংলাদেশের স্ট্যাবিলিটির মূল জায়গাটা কোথায়? কেন আমি অ্যাপ্রিসিয়েশন করতে দেব না? আমি মূল জায়গাটা দেখি হলো ওই জায়গায় যে বাংলাদেশের ইম্পোর্টকে কম্পিট করে কিন্তু লোকাল প্রোডাকশন। বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আমরা কেউ ইগনোর করতে পারবো না। আমাদের বিদেশি প্রোডাক্টের প্রতি ইনফ্যাচুয়েশন আছে, রোগ আছে। এখন রোগ বলেন, অভ্যাস বলেন, সেটা আমাদের আছে। আর বাংলাদেশের মার্কেটকে আমরা বলি স্নব গুডসের মার্কেট, মানে যে জিনিসটার দাম বেশি সেটা ভালো, যে জিনিসটার দাম কম সেটা খারাপ। এটা আমাদের অভ্যাসই বলতে পারেন। এখন এইখানে আমাদের লোকাল যারা প্রডিউস করে লোকালি, তারা কিন্তু কম্পিট করে হলো ইম্পোর্টকে। তো যখনই কারেন্সি অ্যাপ্রিসিয়েট করতে অ্যালাউ করবেন আপনি, যেটাকে আপনারা মিডিয়া বলেন কারেন্সি শক্তিশালী হচ্ছে, সেই শক্তিশালী হলেই কি হবে, ইম্পোর্ট গুলো বাড়বে। এবং ইম্পোর্ট বাড়লে আমাদের লোকাল প্রোডাকশন এফেক্টেড হবে, আমাদের এমপ্লয়মেন্ট এফেক্টেড হবে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। আমি সবচেয়ে বড় ভয়ের জায়গা সেটা দেখি, যে আমরা কোনোভাবেই কারেন্সিকে বেশি মাত্রায় অ্যাপ্রিসিয়েট করতে অ্যালাউ করবো না। করলে ইম্পোর্ট এসে
আমাদের লোকাল যে প্রোডাকশন, আমাদের লোকাল যে প্রোডিউসার্স, তাদেরকে এফেক্ট করবে। তো সেই কারণেই আমি মনে করি যে কারেন্সি যে অ্যাপ্রিসিয়েট করে দেওয়া হচ্ছে না, বাংলাদেশ ব্যাংকের যে স্ট্র্যাটেজি, স্ট্যাবিলিটি, রাইট স্ট্র্যাটেজি। আমাদের সেই শক্তিশালী হওয়ার দরকার নাই, দুর্বল হওয়ার দরকার নাই, আমাদের আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু খোলা বাজারে ডলারের এক এক জায়গায় এক এক রেট, এই রেট মাল্টিপল রেট নিয়ন্ত্রণের কৌশল আসলে কি হতে পারে বলে মনে করছেন? মাল্টিপল রেট কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আছে, এক্সপোর্টে আলাদা, ইম্পোর্টে আলাদা, রেমিটেন্সে আলাদা। এবং যখন আপনি আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ইনসেন্টিভ প্যাকেজ রাখবেন, আলাদা আলাদা রেট অ্যালাউ করবেন, তখন এটা মার্কেটে থাকবে। তাছাড়া এমনি বাইং সেলিং রেট এগুলো তো আলাদা থাকেই। সংখ্যা কখন? যখন শুধু এক্সপোর্টারদেরকে একই একই পারপাসে বিভিন্ন ব্যাংক যদি আলাদা আলাদা রেটে ডলার দেয়, সেক্ষেত্রে একটা বাফেদার একটা ভূমিকা আছে। যেমন তাদের যে অ্যাসোসিয়েশন গুলো, তারা নিজেদের মধ্যে মার্কেটের মধ্যে ডিসিপ্লিনটা রাখতে গেলে এক এক পারপাসে ইউনিফর্ম রেট ব্যবহার করতে হবে। আর আমরা যদি সব ক্ষেত্রে সার্বিকভাবে ইউনিফর্ম রেট ব্যবহার করতে পারতাম, তাহলে তো এটা সবচেয়ে ভালো হতো। সেখানে আমি রোল দেখি হলো বাফেদাকে একটা রোল প্লে করতে হবে। আমি বাফেদা যে খুবই রিমার্কেবল রেল ওভার দ্য ইয়ার্স বাংলাদেশে প্লে করেছে, এটা আমার কখনো মনে হয়নি। যখনই আপনি মার্কেট ওরিয়েন্টেড রেটে যাবেন, বাফেদার অনেক ভালো রোল আছে, আমি অস্বীকার করি না। বাট একেবারে আইডিয়ালি মার্কেট ওরিয়েন্টেড রেটে বাফেদার যা রোল হওয়া উচিত, বিভিন্ন কারণেই সেই রোলটা আমরা অত মার্কেটে দেখিনি। তো মার্কেট ডিসিপ্লিনের জন্য তাদের একটা রোল আছে। আর একটা হলো, মার্কেটে যত কাছাকাছি আপনি থাকবেন, যত মার্কেটে প্লেয়ারদেরকে আপনি কনফিডেন্স দেবেন, ব্ল্যাক মার্কেট তত নিরুৎসাহিত হবে, এই দুটোর গ্যাপটা কমবে এবং আস্তে আস্তে কিন্তু একটা ইউনিফাইড রেটের দিকে আমরা যাব। সুতরাং সংখ্যা এক্সপোর্টে আলাদা, ইম্পোর্টে আলাদা, রেমিটেন্সে আলাদা, ব্যাপারটা আমাদের সিস্টেমটাই এরকম। এটা ইস্যু না। ইস্যু হলো এক্সপোর্টারকে যেন বিভিন্ন ব্যাংক আলাদা আলাদা রেটে ডলার বিক্রি না করে, তাদের জন্য রেট যাতে একই পারপাসের জন্য একই রেট থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব যুক্ত হয়েছিলেন আমাদের সাথে স্টুডিওতে।